নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে জানাই কৃতজ্ঞতা। যেভাবে আপনারা আমাকে সহায়তা করছেন, সত্যিই আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সামনে কঠিন নির্বাচন, আপনাদের সহযোগিতা দরকার। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে যে থ্যাঙ্কস বাটন আছে সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস এবং আপনাদের সহায়তা সরাসরি আমার কাছে পৌঁছে যাবে। আশা করি আপনাদের সহযোগিতা থেকে আগামী দিনেও বঞ্চিত হব না। দেখুন, প্রিন্স ইন এক্সাইল বা কেউ কেউ বলছেন খোকা বাবুর প্রত্যাবর্তন মানে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন দীর্ঘ 18 বছরের নির্বাসন কাটিয়ে। তার বিরুদ্ধে বহু অভিযোগ ছিল, তোলাবাজি থেকে সন্ত্রাসে মদত, নানা কিছু। তিনি ধোয়া তুলসী পাতা মোটেই নয়। কিছু শর্তে তাকে বিদেশে যেতে দেওয়া হয়। শর্তটা এই ছিল, তারেক আর কখনো বাংলাদেশের রাজনীতিতে অংশ নেবেন না। এটা মুচলেকা দিতে হয়েছিল, সম্ভবত সেনার কাজ। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ, র্যাডিক্যাল ইসলামিস্টরা দাবাদাবি করছে, তাদের মুখ হচ্ছে ইউনূস। ধর্মনিরপেক্ষতার মুখোশ পড়ে আছে ইউনূস। আসলে ইউনূস হচ্ছে ভীষণ রকম র্যাডিক্যালাইজড ইসলামিস্ট। ও গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এই ধারণাগুলো ও মুখে বলে, কাজে কিন্তু ঠিক বিপরীত করে। তাহলে বাংলাদেশ একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তারেক রহমান সেই শূন্যতা কতটা পূরণ করতে পারবেন সেটা বাংলাদেশে আগামী দিনে বোঝা যাবে, যদি নির্বাচন হয়। তা নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে বলেই মত। দেখুন, তারেকের বক্তব্য আপনারা কালকে অনেকে শুনেছেন। সেখানে সে গণতন্ত্রের কথা বলেছে, সকলকে নিয়ে চলার কথা বলেছে, ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, আইনের শাসনের কথা বলেছে। মার্টিন লুথার কিংকে উদ্ধৃত করে আই হ্যাভ এ ড্রিম থেকে আই হ্যাভ এ প্ল্যান বলেছেন। আবার একই সঙ্গে আধিপত্যবাদের বিরুদ্ধেও বলেছেন। অনেকে বলছেন এটা কি ভারতকে ইঙ্গিত করে। দেখুন, বিএনপির হাইকমান্ডের সঙ্গে বিগত কয়েক মাসে ভারতীয়রা যোগাযোগ রাখছেন, মানে যারা ভারত সরকারের প্রতিনিধি। কারণ আওয়ামী লীগ এর মধ্যে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। তাই এই শূন্যস্থানটা যদি র্যাডিক্যালাইজ লোকজন দখল করে, ইসলামিস্টরা দখল করে, সেটা ভারতের পক্ষে মোটেই সুখকর নয়। তা আমাদের বেস্ট বেট হচ্ছে বিএনপি। এবং তারেক যেভাবে মুক্তিযুদ্ধের কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, সকলকে নিয়ে চলার কথা বলছেন, এই বক্তব্য আমরা মন দিয়ে অনুসরণ করছি, আশাও রাখছি তিনি যা বলছেন সেটা করে দেখাবেন। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের ভিত তো শক্তপোক্ত নয়। সেনা অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের শেষ দুটো নির্বাচন বিএনপি বয়কট করেছে, সেই নির্বাচনের আউটকাম নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রশ্ন আছে। আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতের সঙ্গে সম্পৃক্ততা, ভারতের ভূমিকা ৭১-এর মুক্তিযুদ্ধে, এটা ঐতিহাসিক। বিএনপিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একটা শক্তি। মুজিবুর রহমান যে কোর কমান্ডার ছিলেন, স্বাধীন বাংলাদেশের ঘোষণা মুজিবুর করেছিলেন বলে, এই জিয়াউর রহমান করেছিলেন বলে বিএনপি দাবি করে। তাই বঙ্গবন্ধু যেমন স্বাধীনতার স্বপ্নকে উস্কে দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে তিনি তো পাকিস্তানের জেলে বন্দী ছিলেন, জিয়াউর রহমান কিন্তু কোর কমান্ডার হিসেবে কাজ করেছেন। তাহলে বিএনপির পক্ষে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা সম্ভব নয়। তা আপাতত ভারতের বাজি হচ্ছে বিএনপি। আবার এই বিএনপির সময় চট্টগ্রাম বন্দরে অস্ত্র নেমেছিল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তৎকালীন জামাতে ইসলামের আমির শিল্পমন্ত্রী ছিলেন, তারা অভিযুক্ত হয়েছিল। তাহলে বিএনপি ভারত বিরোধিতার তাস খেলে, অতীতেও খেলেছে, ভবিষ্যতে খেলবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি আমাদের বলতে পারেন বাজি। কোনো মতেই বাংলাদেশকে জামাত ইসলামী আর এনসিপির হাতে তুলে দেওয়া যাবে না।
এই মুখবন্ধটা কেন করলাম? দীপু দাসের হত্যাকাণ্ডের পর বাংলাদেশে আরেকটা হিন্দু খুন হয়েছেন, আরেকজন, তার নাম অমৃত মণ্ডল। ইউনূসের প্রশাসন বলছেন তিনি নাকি সন্ত্রাসী। আমার প্রশ্ন, জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর নির্বিচারে যারা হিন্দুদের খুন করেছে, মুক্তিযোদ্ধাদের খুন করেছে, পুলিশকে খুন করেছে, তাদেরকে দায় মুক্তি দিয়ে দিয়েছে ইউনূস। তারা কি ধোয়া তুলসী পাতা? তারা সন্ত্রাসী নয়? একজন হিন্দু যুবক বাংলাদেশের মতো রাষ্ট্রে, যেখানে হিন্দুরা কোন ঠাসা, কার্যত সব সমস্যার জন্য হিন্দুদের নিশানা করা হয়, সেখানে ইউনূস বলছে ওই যুবকটি সন্ত্রাসী। তাহলে বাংলাদেশে আবার হিন্দু সন্ত্রাসী আছে নাকি? আসলে বেছে বেছে হিন্দুদের নিশানা করার যে অভিযোগ উঠছে ইউনূসের সরকারের বিরুদ্ধে, রাডিক্যাল এলিমেন্টদের বিরুদ্ধে, ওই ছাত্রদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, সেই অভিযোগ ঝেড়ে ফেলার জন্যই এই যুবককে সন্ত্রাসী আখ্যা দিতে চাইছে ইউনূস। এই ব্যাখ্যাটাও আছে। দেখুন, এই বৈষম্য বিরোধী ছাত্রদের নেতা এখন এনসিপির নেতা, অনেকেই বলছেন উত্তর পূর্বকে যুক্ত করতে হবে বাংলাদেশের সঙ্গে, না হলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে, ভারত বিরোধী স্বর চড়া হচ্ছে। নির্বাচন আসলেই ভারত বিরোধী স্বরটা চড়া হয়, এবার সেটা একটা অন্য পর্যায়ে গেছে। ওদের পররাষ্ট্র উপদেষ্টা রীতিমতো বলছেন যে কূটনৈতিক সম্পর্ক আমরা কমাবো, আমরা ভিসা দিচ্ছি কিন্তু কম। তাহলে এইরকম একটা অস্থির দেশ, যেখানে পাকিস্তানের দাপাদাপি, আইএসআই এর দাপাদাপি, 4 লক্ষ অস্ত্র বাংলাদেশে মানুষের হাতে আছে, যেগুলো জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর পুলিশের অস্ত্রাগার থেকে লুট করা হয়েছিল। ইউনূসের এক উপদেষ্টা অস্ত্র নিয়ে টার্কি যেতে ধরা পড়েছিলেন এয়ারপোর্টে। ওর এক উপদেষ্টা বলেছিল যে জুলাই অগাস্টের অভ্যুত্থান ব্যর্থ হলে সশস্ত্র সংগ্রামে আমরা নামতাম, আমাদের প্রস্তুতি ছিল। মানে অস্ত্র ছিল, আরো অনেক কিছু ছিল। সেই অস্ত্রগুলো উদ্ধার হয়নি, সেই অস্ত্রগুলো আছে, এই জঙ্গিদের হাতে আছে, এই জিহাদিদের হাতে আছে, এই রাডিক্যাল এলিমেন্টদের হাতে আছে। তাই বিএনপি আসুক বা যেই আসুক, বাংলাদেশে ভারত বিরোধিতার সুর কমবে না, এবং বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে অস্থির করা, রক্তাক্ত করার পরিকল্পনা চলবে। এই আবহই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে 25 ডিসেম্বর বলছেন এটা তার ব্যক্তিগত মত। আরো একটা 1971 দরকার। দেখুন, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, এটা পাকিস্তানের নজর আছে, বাংলাদেশের নজর আছে, চীনের নজর আছে, কিন্তু বাংলাদেশ যেভাবে হুমকি দিচ্ছে, বাংলাদেশের মাটি থেকে প্রাক্তন সেনাকর্তারা, জেহাদিরা, ছাত্র নেতারা চিকেন নেককে অশান্ত করার যে হুমকি দিচ্ছেন, পরিকল্পনাও তারা করেছেন। ইউনূস চীনে গিয়ে বলে যে উত্তর পূর্ব ভারত ল্যান্ডলক, বঙ্গোপসাগরের অধীশ্বর বাংলাদেশ। অর্থাৎ ইউনূস বেড়ে খেলছেন। অতীতেও আমরা দেখেছি যে ভারতবর্ষের নাশকতায় বাংলাদেশের হাত, খাগড়াগড় থেকে বলুন, অন্যান্য অনেক জায়গায়। ওই সাদি বলে একজনকে গ্রেপ্তার করেছিল না এসটিএফ, নদিয়া জেলার জামাতুল মুজাহিদিনের স্লিপার সেলের সদস্য। তাহলে অশান্ত বাংলাদেশ ভারতের কাছে শিরোপিলার কারণ, 4200 কিলোমিটার সীমান্ত। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আমাদের শিলিগুড়ি করিডোর নিয়ে ওরা আস্ফালন করছে। হিমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগে বলেছিলেন কূটনীতি দিয়ে যদি কাজ না হয়, সার্জারি করতে হবে, চিকেন নেকের পরিধি বাড়াতে হবে, বাংলাদেশের ভূখণ্ডের কিছুটা চিকেন নেকের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যাতে আমাদের দেশের নিরাপত্তা, উত্তর পূর্বের নিরাপত্তা সুরক্ষিত থাকে।
যেভাবে প্রতিদিন প্রতি ঘন্টায় সমাজ মাধ্যমে বা খোলা মাঠে রাজনৈতিক সমাবেশে বাংলাদেশের মাটি থেকে জেহাদিরা হুমকি দিচ্ছেন, প্রয়োজনে আমাদেরও কঠোর পদক্ষেপ নিতে হবে। অপারেশন সিন্দুর স্থগিত হয়নি, বা বলতে পারেন আপাতত স্থগিত, বন্ধ হয়নি। এই প্রেক্ষিতেই নন্দীগ্রামে শুভেন্দুর বক্তব্য যে প্রয়োজনে আরো একটা ৭১ করতে হবে। ১৪০ কোটি ভারতবাসীর সুরক্ষা দরকার। জঙ্গিরা যদি আমাদের পড়োশী দেশের মাটি থেকে লাগাতার ভারতকে হুমকি দেয়, উত্তর পূর্বকে নিশানা করে, বাংলাদেশের বিকৃত মানচিত্র প্রকাশ করে সেটা বিদেশিদের হাতে তুলে দেয়, ভারতের প্রতিবাদ করলেও ইউনূস পদক্ষেপ নেয় না, প্রয়োজন হলে কূটনীতির পথ ছেড়ে আমাদের অন্য পথ নিতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, অসাম্প্রদায়িক চেতনার মানুষ যারা আছেন, তারা গর্জে উঠুন। শুভেন্দুর বক্তব্য বাকিটা আমরা বুঝে নেব, মানে ভারত বুঝে নেবে। ঠিক যেভাবে পাকিস্তানের করাল গ্রাস থেকে পূর্ববঙ্গকে মুক্ত করে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, প্রয়োজনে ১৯৭১-এর পুনরাবৃত্তি করতে হতে পারে নিজের সুরক্ষাকে সুরক্ষিত রাখে। ভারত সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়, ভারত চীন নয়। অরুণাচলও আমাদের, তাইওয়ানও আমাদের। চীনেই ক্লেম করে আসে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। নেহেরুজির ভুলের জন্য কাশ্মীরের একটা অংশ পাকিস্তান জোর করে দখল করেছে। সেই পাক অধিকৃত কাশ্মীরও ভবিষ্যতে একদিন ভারতে মিশবে। চট্টগ্রামের মানুষ চেয়েছিলেন ভারত মুক্তির জন্য, তখন সেখানে হিন্দু পপুলেশন অনেক ছিল। স্নেহকুমার চাকমা নেহেরুজির কাছে গেছিলেন, নেহেরুজি গুরুত্ব দেননি। আর যদি চট্টগ্রাম আমাদের অংশ থাকতো, তাহলে বাংলাদেশের মাটি থেকে এই জেহাদি আস্ফালন কোনোদিন হতো না। হয়ে যাচ্ছে, ইউনূস মদদ দিচ্ছে। যে সরকারই আসুক বাংলাদেশে, তাদের মাটিকে ব্যবহার করে পাকিস্তান ভারতকে রক্তাক্ত করার কাজ করবে, চেষ্টা করবে, সফল হবে না। এবং মুক্তিযুদ্ধের কথা বিএনপি যতই বলুক না কেন, তারা অতীতে ভারত বিরোধী কাজে লিপ্ত ছিল, তাদের ট্র্যাক রেকর্ড উজ্জ্বল নয়। তারা যদি ক্ষমতায় আসে, ভারত বিরোধিতার রেশ কমবে না, হয়তো ১৯-২০ হতে পারে। তাই ঝুঁকি একটা থাকছে বাংলাদেশের দিক থেকে। কূটনীতিতে সমস্যা মেটানো সম্ভব না হলে ওই সার্জারি করতে হবে। প্রয়োজনে ১৯৭১-এর পুনরাবৃত্তিও করার প্রয়োজন হতে পারে। এই ইঙ্গিতে শুভেন্দু দিয়েছেন, যদিও বলেছেন ব্যক্তিগত মত। হিমান্ত বলেছেন প্রয়োজনে সার্জারি করতে হবে। দেখুন, হিমান্ত বলুন, শুভেন্দু বলুন, দুজনেই অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ। তারা একথা বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন কি তাতে নেই? এর উত্তরটা আপনারাই দেবেন কমেন্ট বক্সে লিখে।